নির্বাচন নিয়ে তাহলে এখন কি হবে? আজ তো বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি হয়ে গেল সরকারের সঙ্গে বিএনপির। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এই বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিংয়ের কি ফলাফল। যে যাই কিছু বলুক, আইন উপদেষ্টা সাংবাদিকদের যা ব্রিফিং করেছেন, বিএনপি নেতা বেরিয়ে এসে যা বলছেন, তার মুদ্রা কথা হলো বিএনপি যা চেয়েছে তা পায়নি। বিএনপি চেয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে আগে যেটা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে মানে এমন না জুনে, এটি জানুয়ারিতে হতে পারে। অর্থাৎ যত দ্রুত সংস্কার, প্রয়োজনীয় সংস্কার, তার সঙ্গে এবার আসিফ নজরুল একটি কথা বারবার মনে করে দিয়েছেন যে এত লোক গণঅভ্যুত্থানে মারা গিয়েছে, শহীদ হয়েছে, তার বিচার, তার একটা সিম্বলিক বিচারও তো দেখতে হবে। সেই বিচারটার পরে তিনি বেশি জোর দিয়েছেন। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে তারা আগামী রমজানের মধ্যে ইলেকশন চায়। ওদিকে এনসিপির নেতা নাহিদ ইসলাম বলছেন যে না, এটি কি প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন এভাবে সম্ভব না। আবার উনি আরেকটা কথা বলেছেন, সেটি হলো সম্ভবত কাদের সঙ্গে মিটিং করে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে উনি আলাপকালে বলেছেন প্রশাসন বিএনপির পক্ষে, এদের অধীন নির্বাচন করা সম্ভব নয়। নাহিদ ইসলাম নতুন কথা, এটি নিয়ে আর একটা কিন্তু এখন বিতর্ক, আলোচনা শুরু হবে। এই বিষয়টি এতদিন টকশোর মধ্যে ছিল, বা আমরা যারা প্রশাসন বিটে সাংবাদিকতা করে আসি তারা কিন্তু বুঝতেছিলাম যে সমন্বয়করা গত কয়েক মাস থেকে, বিশেষ করে গত সম্ভবত ডিসেম্বর মাস থেকে তারা বিএনপি পন্থী আমলাদের আর পোস্টিং দিতে রাজি না। তো এখানে একটা সংকটও তৈরি হয়। সমন্বয়ক বলেন আর এনসিপি বলেন, সবই তো 5ই আগস্টের পরে। এদের তো কোনো সংগঠন ছিল না, এদের কোনো দলও ছিল না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা প্রশাসনে পদোন্নতি বঞ্চিত হয়েছে, যারা যারা পোস্টিং পায় নাই, চাকরিচ্যুত হয়েছে, তারা সবই তো হয় বিএনপিপন্থী, না হয় জামাতপন্থী, কিংবা একেবারেই বিএনপি জামাতপন্থী না হলেও আওয়ামী বিরোধী ট্যাগ লাগিয়ে, ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তাদেরকে প্রমোশন দেওয়া হয় নাই। তো সঙ্গত কারণেই যখন 5ই আগস্টের পরে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে ভারতে এবং গণঅভ্যুত্থান সফল হয়েছে, তারপরে প্রশাসন ঢেলে সাজানোর জন্য ওই আওয়ামীপন্থী প্রশাসন ভেঙে নতুন করে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। সঙ্গত কারণেই সেখানে চলে আসছে বিএনপিপন্থী আগের পদোন্নতি বঞ্চিত লোকজন। সব জায়গায় তারা বসতে পারে নাই। এখন তারা মনে করতেছে যে প্রশাসন তো বিএনপির কবজায়, তাহলে আগামী জাতীয় নির্বাচন এই প্রশাসন দিয়ে সুষ্ঠু হবে। এই কিন্তু একটা সংকট তৈরি হলো। নির্বাচন কবে হবে, কবে চাই, সেটি আর একটা বিষয়। এই যে একটা সন্দেহের বীজ আজকে এনসিপির প্রধান নাহিদ ইসলাম বপন করে দিলেন প্রকাশ্যে, অফিসিয়ালি সাংবাদিকদের সামনে, প্রশাসন বিএনপির পক্ষে, এই প্রশাসন দিয়ে নির্বাচন আবার সুষ্ঠু হবে না। তাহলে আমি 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 কারোর পক্ষে না। তো আমার কথা হলো প্রশাসন তাহলে কাদের বসাবেন? এখন তো প্রশাসন গত 15 বছরে আওয়ামী লীগ যেভাবে রিক্রুটমেন্ট করছে, যেভাবে সাজাইছে, তার তো 80%ই ছিল আওয়ামীপন্থী। পুলিশ প্রশাসন বলেন আর প্রশাসন বলে যে কোনো স্তরে, আমি যারা মোটামুটি নির্বাচনের সঙ্গে যুক্ত, তারা হয় পুলিশের, না হয় প্রশাসনের। তারা তো আপনার করবে, ইলেকশন কন্ডাক্ট করবে, তাই না? তাহলে নির্বাচন প্রশাসন অবাধ নিরপেক্ষ করার জন্য কাদেরকে বসাবেন? সে লোক কোথায়?
এটি কিন্তু একটা জটিল সমীকরণ তৈরি করবে এবং সংকট ঘনীভূত হবে। সেক্ষেত্রে এমন ভুল তো হবে না, যারা যে সমস্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলারা, যারা ফ্যাসিস্ট আওয়ামীপন্থী, তারা তো এখন অনেকেই ভুল পাল্টে রং পাল্টে তারা কিন্তু এখন আবার এনসিপি পন্থী হওয়ার চেষ্টা করছে এবং কিন্তু বিভিন্ন জায়গায় বসে যাচ্ছে। তাহলে কি হলো? আসলে এটি না, উচিত ছিল যেটি সেটি হয়নি। 5ই আগস্টের পরে, যেই আমরা 24শে গণ অভ্যুত্থানের পরে 36শে জুলাইয়ের পরে যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেখানে ছিল যে একটি নিরপেক্ষ, গণমুখী, একটি স্বাধীন, একটি পেশাদার প্রশাসন গড়ে উঠবে। সে পুলিশ হোক আর সিভিল সার্ভিসে হোক। সেইটি করা হয়নি। সেভাবে উদ্যোগও ওইভাবে শক্তভাবে নেওয়া হয়নি। যে যার কোটারি স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ দেখার চেষ্টা করেছে। প্রথমেই যারা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়ে গিয়েছে, তারা আবার চেয়েছে যে যাতে তাদের চেয়ে প্রভাবশালী কেউ নিয়োগ না পায়। এই সব করতে যেয়ে গত 8 মাসে প্রশাসনের অবস্থা একটা হযবরল হয়ে গিয়েছে। না ঘরকা না ঘটকা। না হয়নি সত্যিকারেরই একটি পেশাদার প্রশাসন, আবার না হয়েছে ফ্যাসিস্ট মুক্ত প্রশাসন। আবার এটি জামাত বিএনপিপন্থী প্রশাসনও হয় নাই। এই অবস্থায় আমরা সময় পার করছি। আমি জানি না, এই সংকট কিন্তু আরো কিন্তু ঘনীভূত হচ্ছে। এখন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই যে নানানমুখী তর্ক-বিতর্ক শুরু হলো, এটি আবার কোন দিকে নিয়ে যায়? কারণ নির্বাচনের জন্য, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য কিন্তু প্রশাসন কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে পুলিশ, প্রশাসন, একেবারে নির্বাচন কমিশন যারা আছে, অর্থাৎ যারা সরাসরি ফিল্ডে নির্বাচন কন্ডাক্ট করেন, এসি ল্যান্ড, ইওনো, ডিসি, এসপি, ওসি, অন্তত এই 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 চ্যাপ্টারের এই পজিশনের লোকগুলোকে কিন্তু সরাসরি একেবারেই দলমত নিরপেক্ষ হতে হয়। এরা যদি দলমত নিরপেক্ষ না হয়, দেশপ্রেমিক না হয়, কশ্চিন কালেও আপনি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। ইভেন আমার তো আশঙ্কা হয় যে এমনও হইতে পারে, দৃশ্যত দেখা যাবে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে, কোথাও মারামারি নাই, ভোট কাটাকাটি নাই। কিন্তু ওই যে বলে সূক্ষ্ম কারচুপি, যেটি কিন্তু আমরা সন্দেহ করি কিন্তু। ওই যে 1-11 গভর্নমেন্টের শেষ দিকে এক্সিট লাইন নিয়ে, যেটা 2008 সালের সম্ভবত 30 ডিসেম্বর যে ভোটটি হয়েছিল, যেই ভোটের মাধ্যমে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ অর্জন করে 2009 সালে গভর্নমেন্ট ফর্ম করে। ওই নির্বাচনে কিন্তু বিএনপি যেই পরিমাণ সিট কম পেয়েছিল, এটি কিন্তু সন্দেহজনক। ওই রকম সিট কিন্তু কম বিএনপি পাওয়ার কথা ছিল না। ওটা ছিল আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ করতে হবে। সংখ্যাগরিষ্ঠ করে আওয়ামী লীগের হাতে যাতে পার্লামেন্টে একক ক্ষমতা দেয়া, তারা সংবিধান চেঞ্জ করতে পারে, তারা সংখ্যায় বেশি হয়, প্রভাব বিস্তার করতে পারে। সেটি আমার ধারণা ফলাফলে একটি সূক্ষ্ম কারচুপি হয়েছে। ভবিষ্যতে যে এরকম হবে না, এটি নিয়ে কিন্তু কেউ নিশ্চয়তা দিতে পারবে না। নানান সংকট কিন্তু আমাদের আছে। তো এখন শেষ করব এটাই বলে যে সংকট আমাদের পিছু ছাড়ছে না একের পর এক, এবং রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে। আমরা যারা সরকারের নীতি নির্ধারক মহল আছেন, যারা নির্বাচনমুখী গণতান্ত্রিক শক্তির ফোর্স হিসাবে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, যারা নির্বাচনমুখী বড় বড় দল বা যারা নির্বাচন করতে চান, সেই সব দলের প্রতি একটি রিকোয়েস্ট আমরা রাখতে চাই। আল্লাহর হস্তে আপনারা বিভাজনের রাজনীতি তৈরি করবেন না। স্বার্থের দ্বন্দ্বের, হানাহানি, দলাদলি, জাতীয় স্বার্থকে প্রাধান্য দেন। আর সবসময় মাথা আপনারা রাখেন যে এই যে 24শে গণ অভ্যুত্থানে এই যে এত মানুষ জীবন দিয়ে গেল, কিসের জন্য, কাদের জন্য? এত মানুষ আহত হলো, পঙ্গু হলো, কাদের জন্য, কি কারণে? তাদের প্রতি আপনাদের সম্মান জানাতে হবে। সম্মান জানাতে আপনারা জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন। না হলে আমার ধারণা, আমার মতো অনেকের ধারণা, আমাদের কপালে কিন্তু অনেক দুঃখ আছে। বাংলাদেশ নিয়ে দেশি বিদেশি চক্রান্ত যে অব্যাহত আছে, সেই চক্রান্ত কিন্তু আরো ডালপালা বিস্তার করে আরো বড় হবে, তারা সুযোগ নেবে। যদি আমরা এইসব ক্ষেত্রে ঐক্যবদ্ধ না হতে পারি, আজকে যে সংকটের বীজ নতুন করে বপন করা হলো, এই যে এখন সরকারের সাথে বিএনপির একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হলো, এই যে এনসিপির সাথে একটা ব্যবধান তৈরি হলো, আল্টিমেটলি দেখা যাবে এটি হবে কিন্তু কালকে বিএনপি বলবে এনসিপি হলো সরকারি দল। বলবে কিন্তু।
এবং এনসিপির সাথে কিন্তু এই একটা আপনার প্রকাশ্যে বিএনপির একটা দ্বান্দ্বিক সম্পর্ক তৈরি হবে। জানি না কি হবে, দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা চাই দেশের স্বার্থে ভালো কিছু হোক এবং এবং দেশের বেশিরভাগ মানুষ যখন নির্বাচন চায় সেই হিসাবে সরকার নির্বাচন রোডম্যাপ দিক। তার আগে যে কথাটি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি বড় দলগুলোর প্রতি, যে আপনারা ভালো প্রার্থী, যেমন দ্রুত নির্বাচন চান, তার আগে প্রত্যেকটা আসনের জন্য ভালো মানুষ, ভালো প্রার্থী তৈরি করেন। আমরা আগামী নির্বাচনে প্রতিটি আসনে বিএনপি, জামাত, এনসিপি আরো যারা আছেন প্রত্যেকটা দলের কাছে প্রত্যেকটা আসনে ওই এলাকার সবচেয়ে ভালো মানুষটাকে আপনাদের দলের প্রার্থী দেখতে চাই। তাদের মধ্য থেকে মানুষ সবচেয়ে, যিনি সবার চেয়ে যোগ্য, তাকে বেছে নেবেন। এবং আপনারা কেউ এই ভোট নিয়ে সূক্ষ্ম বলেন আর কুক্ষ্ম বলেন কোনো রকম কারচুপির আশ্রয় নেবেন না। এই ভোট জনগণের আমানত, তাদের সাথে বেইমানি করবেন না। বাংলাদেশকে আল্লাহর রাস্তায় একটি রাইট ট্র্যাকে সঠিক পথে আসতে দেন। এবার যদি এই ট্রেন ফেল করে তাহলে বাংলাদেশ অনেক বছরের জন্য, বহুকালের জন্য পিছিয়ে যাবে। ওই ফ্যাসিস্টরা আবার ফিরে আসবে, বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তে যাবে। এখানে একটি গৃহযুদ্ধের মতো অবস্থা তৈরি হবে, রক্তের বন্যা বয়ে যাবে। আমরা নিশ্চয়ই কেউ সেই প্রত্যাশা করি না। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হোক এবং যারা হত্যাকারী, লুণ্ঠনকারী, বাংলাদেশ ধ্বংসকারী, তাদেরকে আইনের আওতায় এনে কঠোরতম দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের লুটপাটের কোনো সাহস না দেখায়। আল্লাহ হাফেজ।